আসসালামু আলাইকুম। আজকের এই পরিবেশ বিষয়ক জলবায়ু বিষয়ক পলিসি ডায়ালগে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আমি জাভেদ রাসিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা ৯ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। আমি পরিবেশ নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। পরিবেশ হচ্ছে আমার পেশনের জায়গা বলেন বা আমার কাজের ক্ষেত্রের জায়গা বলেন, সেটা সেই জায়গা থেকে পরিবেশকে আমি কিভাবে দেখি বা আমার পার্টি কিভাবে দেখে দুইটাকে যদি একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করি, সেটা হচ্ছে পরিবেশ বিপর্যয় কিংবা জলবায়ু পরিবর্তন এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলোর ইম্প্যাক্ট কি, সেগুলো আমরা আসলে কম বেশি জানি বুঝি। যারা একটু পড়াশোনা করছে, আমরা মানে গ্রাজুয়েশন লেভেলেই আমরা মোটামুটি এই ব্যাপারে একটা সচেতনতা আমাদের মধ্যে আছে গ্রো করে। কিন্তু সমস্যা হয়ে যায় পলিসি মেকিং করতে গিয়ে, কারণ রাষ্ট্র ক্ষমতায় যারাই যায় তাদের আসলে রাষ্ট্র পরিচালনা করার সময় অনেক মেকানিজমের মধ্যে দিয়ে যেতে হয়, যার ফলে শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক বিষয়কে ধরে কোনো একটা সিদ্ধান্ত তারা নিতে পারে না। যেমন ফ্লাইওভার নিয়ে কথা হচ্ছিল, এখন ফ্লাইওভার ঢাকার জন্য কতটা ক্ষতিকর, ঢাকার কতটুকু যানজট কমিয়েছে, এটার সাকসেস রেট কত, এগুলো নিয়ে অনেক কথা থাকতে পারে। কিন্তু আমরা এখন চিন্তা করি যে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভারটা যদি আমি সরাই ফেলি, এখন নাই, তাহলে আমার যানজটের অবস্থাটা কি হবে? আর যানজটের মূল সমস্যা কি ফ্লাইওভার? মূল সমস্যা তো ফ্লাইওভার না। মূল সমস্যা হচ্ছে আমার এখানে খুবই স্লো গতির যানবাহন আছে। এখানে আমার হরেক পদের যানবাহন একটা রাস্তায় চলছে। আমার এখানে যেমন অটো রিক্সা আছে, আমার এখানে বাস আছে, যে বাসগুলো আসলে মানে ফাঁকা রাস্তায় দাঁড়ায় থেকে একটা কনজেস্টেড সিচুয়েশন ক্রিয়েট করতেছে। আমার এখানে একই সাথে ট্রাক চলতেছে, ধীরগতির ট্রাক। তো এই যে বিভিন্ন পদের যানবাহন একসাথে চলার কারণে আমার যানজটের যে সমস্যার সৃষ্টি হচ্ছে, আমরা ওই জায়গাটায় হাত দিতে পারছি না। এখন আমরা বলে দিচ্ছি ফ্লাইওভারে। এখন আপনি অটো রিক্সা যে সমস্যা, এটা তো আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান, কিন্তু সমাধানের উপায় আছে? উপায় নেই। কারণ যেই ক্ষমতায় আসুক না কেন, তাকে কিন্তু ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসতে হয়, এখানে একটা বিশাল ভোট ব্যাংক আছে। তাহলে এই যে পলিসিটা সে ক্রিয়েট করবে, পলিসিটা সে নিবে, সে কিভাবে নিবে পলিসিটা? তো এক্ষেত্রে আসলে পলিটিক্যাল পার্টিগুলো বলেন কিংবা সরকার বলেন, তাদের কিন্তু আসলে একটা যখন পলিসি নিতে হয়, তাকে কিন্তু ডিফারেন্ট গ্রুপ অফ স্টেক হোল্ডারদের সাথে স্বার্থ চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হয়। সে তখন যেটা বেশি ভালো মনে হয় বা যার স্বার্থ রক্ষা করলে তার উপকার হবে বা তার ভালো হবে, সে তখন সেটা করে। উদাহরণ দিই, যেমন গত রেজিমের একদম শেষের দিকে কিন্তু অটো রিক্সাকে আমাদের ঢাকার রাস্তায় অবাধে চলাচলের জন্য ছেড়ে দেওয়া হলো, এবং যার ফলশ্রুতিতে এখন যানজটের যে ভয়াবহ অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কমার কোনো অবস্থা নাই। এখন তাহলে আমাকে এটা নিয়ে একটা পলিসি ক্রিয়েট করতে হবে যে আমি এখন এই অটো রিক্সাকে কি করবো? আমি অটো রিক্সা বন্ধ করে দিব আজকে? বন্ধ করে দিলে ঢাকায় কথার কথা 10 লক্ষ অটো রিক্সা আছে, 10 লক্ষ অটো রিক্সার সাথে আরো 4 যোগ করে 40 লক্ষ মানুষ এটার সাথে জড়িত। আর অটো রিক্সা বন্ধ করে দিলে 40 লক্ষ মানুষের কি হবে? তো পলিসিগুলো আসলে এই কারণে আমরা আদতে আমাদের এখানে ফ্রুটফুল হয় না। যে সরকারি আসে, যে দলই আসে না কেন, তারা যখনই কোনো পলিসি ক্রিয়েট করতে চায়, তারা আসলে ভোটের কথা চিন্তা করে কিংবা তারা পপুলিস্ট আইডিয়ার কথা চিন্তা করে। যেমন ধরেন, একটু আগে কথা হচ্ছিল যে কি প্রধান উপদেষ্টার অফিসে প্লাস্টিকের বোতল থেকে কাঁচের জগ আসছে। হ্যাঁ, আইডিয়া হিসেবে খুবই সুন্দর যে আমি আজকে পলিথিন বন্ধ করে চটের ব্যাগ কিংবা কাপড়ের ব্যাগ নেওয়া শুরু করলাম, কিন্তু এটার ফিজিবিলিটি কতটুকু সেটা তো আমাদের যাচাই করা দরকার। আমাদের আসলে ওই পরিমাণ সক্ষমতা আছে কিনা কাপড়ের ব্যাগ তৈরি করার বা পাটের ব্যাগ তৈরি করার এই মুহূর্তে, সেটাও আমাদের দেখতে হবে। আমাদের যে পরিমাণ কনজিউমার আমাদের আছে এখন, প্রতিদিন যে পরিমাণ ব্যাগ আমাদের ইউজ হচ্ছে, সেটার কি কোনো ডাটা আছে? সেটার যদি ডাটা না থাকে, আমার যদি ওই পরিমাণ মানে পলিথিনকে রিপ্লেস করার মতো যদি ব্যাগ আমি ক্রিয়েট করতে না পারি, তাহলে আদতে আমি এই পলিসি কাজ করবে না, ওয়ার্ক করবে না। তো পলিসির জন্য এই জন্য আমরা মনে করেছি যে আমরা এমন একটা পলিসি নিতে চাই আমাদের পার্টির দিক থেকে পরিবেশ সংক্রান্ত। আমাদের পার্টির ওয়েবসাইটে ncpbd.org, ওখানে গিয়ে আপনারা কিন্তু আমাদের 24 দফা ইশতেহার আছে, সেখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের জলবায়ু নিয়ে এবং নগরায়ন নিয়ে দুইটা আলাদা আমাদের ইশতেহারের পয়েন্ট আছে। 24 দফা পয়েন্টে দুইটা কিন্তু পয়েন্ট আছে, আপনারা গেলে দেখতে পারবেন।
এর বাইরে যদি আমি বলি যে সামনে যেহেতু নির্বাচন আসছে, নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে আমাদের পলিসি কি হবে, আমাদের পরিবেশ সংক্রান্ত পলিসিগুলো কি হবে। পরিবেশ সংক্রান্ত পলিসির ক্ষেত্রে যেমন আমাদের যে ইশতেহারটা হবে সেখানে কিন্তু আমরা খুব ব্রড ইশতেহার এবার দিচ্ছি না, যেহেতু আমাদের 24 দফাটাকে আমরা আমাদের পার্টির মূল ইশতেহার বলছি। তো আমাদের সামনে যে ইশতেহারটা হতে যাচ্ছে সেখানে খুব শর্ট 5টা বা 6টা পয়েন্ট হয়তো আসবে যে আমরা আগামী 5 বছরে কি অর্জন করতে চাই। এর বাইরে আরো কিছু পয়েন্ট আসবে, সেখানে পরিবেশও থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদের পার্টির অবস্থান পরিবেশ নিয়ে, যে আমরা পরিবেশের যে বিপর্যয়টা হয়ে গিয়েছে সেটাকে রোধ করতে চাই। প্রথমে সেটাকে রোধ করতে চাই, একই সাথে তারপরে আমি ডেভেলপমেন্ট প্রসেসে যেতে চাই। আমি যদি আমি এখন ডেভেলপমেন্ট প্রসেস শুরু করে দিই, যে ক্ষতিটা হচ্ছে সেটাকে না কমিয়ে বা সেটার কোনো একটা ব্যবস্থা না নিয়ে, আদতে এটা আমাদের কোনো কিন্তু ফল দেবে না। এখন আপনি চিংড়ি ঘেরটা যেটা আছে, সেই চিংড়ি ঘেরের কারণে আমার দক্ষিণাঞ্চল মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে, তার লাভ্যতা হারিয়েছে। কিন্তু আপনি সেখানে যদি এখন আমি সেই চিংড়ি ঘের বন্ধ করে দিই, তার ক্রিয়া কি হবে? মানে আমি সেই চিংড়ি ঘের বন্ধ করে সেখানে আমি কিভাবে সুমিষ্ট পানি সেখানে আমি প্রবাহ বইতে পারবো, সেটার জন্য আমার পলিসি কি হবে, সেগুলো রিসার্চের বিষয়, সেগুলো টেকনিক্যাল বিষয়। তবে আমরা যেটা মনে করি যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এটা আমাদের অন্যতম প্রধান একটা এজেন্ডা হবে, এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে একই সাথে উন্নয়নকে আমরা কিভাবে একই সাথে কানেক্ট করতে পারি। এখন আমাদের যে শিল্প কলকারখানাগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণ পরিবেশকে দূষণ করতেছে। আমি কি এগুলো কালকে বন্ধ করে দিব? বন্ধ করে দিলে আমার ইকোনমির অবস্থা কি হবে? তো বরঞ্চ আমরা কি করতে পারি, আমরা তাদেরকে বলতে পারি তুমি কার্বন ট্যাক্স দাও, তুমি কলকারখানা করছো, তুমি কার্বন ট্যাক্স দাও, যেই ট্যাক্সটা দিয়ে আমি জলবায়ু ডেভেলপমেন্টে কাজ করতে পারি। আমি বলতে পারি তুমি ইটিভি প্ল্যান্টগুলো তুমি স্ট্রিক্টলি ফলো করো। হ্যাঁ, তুমি ইটিভি প্ল্যান্টগুলো স্ট্রিক্টলি ফলো করো। এখন কয়েকটা কলকারখানা কিন্তু করছেও, তারা একদম এমন পানি ক্রিয়েট করতেছে, উৎপাদন করতেছে আবার যেটা পানি খাওয়া যায় ওই কলকারখানা থেকে। তো আমরা যদি ইটিভি প্ল্যান্ট এবং কার্বন ট্যাক্সটাকে যদি আমরা ইম্পোজ করতে পারি ঠিকভাবে, তাহলে কিন্তু শিল্প কলকারখানাগুলো যথেচ্ছা পরিবেশ দূষণের থেকে কিছুটা হলেও বিরত থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঢাকা নিয়ে একটু বলে তারপরে আমি ঢাকার বাইরে যাচ্ছি। ঢাকার আশেপাশে যে আমাদের ইটের ভাটাগুলো আছে সেগুলোর কারণে আপনি দেখবেন যে এই শীতকালে অর্থাৎ শুকনো মৌসুমে আমাদের এয়ার কোয়ালিটি একেবারে ড্রপ করে এবং দূষণের জায়গায় আমরা তালিকায় সর্বোচ্চ লেভেলে চলে যাই। সেই ক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের এই ঢাকার আশেপাশের প্রথমে এবং তারপর পারলে সারা বাংলাদেশেই আমরা হচ্ছে এই যে ব্রিক কিলগুলো আছে সেগুলোকে বন্ধ করে আমরা নো ব্রিক কিল জোন ঢাকার আশেপাশে একটা ক্রিয়েট করা, এবং গ্রিন কিল যেটা আছে কিংবা যেটা আমাদেরকে বলা হয় যে ইকো ফ্রেন্ডলি যে ভাটাগুলো আছে, ইটের ভাটাগুলো, সেগুলো এখানে নিয়ে আসার জন্য। তো টেকনোলজি বাইরে অনেক ডেভেলপ করেছে এনভায়রনমেন্টের ক্ষেত্রে, সেই টেকনোলজিগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, সেই টেকনোলজিগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে বরঞ্চ আমাদের জন্য আরো বেটার রেজাল্ট নিয়ে আসবে। সেই ক্ষেত্রে আমরা এখানে রিসার্চের উপরে এবং টেকনোলজির উপরে জোর দিতে চাই। আমরা মনে করি যে আপনি এনভায়রনমেন্টের ক্ষেত্রে ধরেন এখন অনেক দেশে কিন্তু এরকম উন্মুক্ত ইটের ভাটা নাই, কিন্তু আমাদের এখানে আছে। আমরা যদি এখন টেকনোলজিটা রিপ্লেস করি তাহলে দেখবেন যে এয়ার কোয়ালিটি অনেকখানি ইমপ্রুভ করবে। তো এই জায়গাগুলোতে আমাদের পার্টির অবশ্যই রিসার্চ এবং টেকনোলজি নিয়ে আমাদের কাজ করার প্ল্যান আছে, যে আমরা এই জায়গাটা যদি ডেভেলপ করতে পারি আমাদের পরিবেশের উন্নতির ক্ষেত্রে এটা অনেকখানি হেল্প করবে। এক ভাই বলছিলেন যে জলাধার নিয়ে, আমাদের এখানে তো পানির রিজার্ভার গুলো একেবারেই নাই এখন। আমি ঢাকার যে অঞ্চলে আমার বসবাস, সেই অঞ্চলে একটা সময় কিন্তু এটা ঢাকার একদম নিম্নাঞ্চল ছিল এবং সেই অঞ্চলটা পানিতে ডুবে থাকতো একটা সময়। তো এই পানিতে ডুবে থাকতো, এখন এই কারণে কি করছে, একটা জায়গায় বাঁধ দিয়ে দিচ্ছে, বাঁধ দিয়ে সেখানে এখন প্রচুর ঘরবাড়ি উঠে গেছে, এখন আর ওখানে জলাবদ্ধতা হওয়ার সুযোগ নাই। সুযোগ না হওয়ার কারণে কি হয়েছে, এখন ঢাকায় যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটার পানিটা যাবে কোথায়? তখন বৃষ্টির পানি ওভারফ্লো হয়ে রাস্তাঘাট আবার হয়ে যাচ্ছে, পানি বেড়ে যাচ্ছে এবং আমাদের জলাবদ্ধতা রাস্তায় চলে আসছে এখন। তো এই জায়গাটায় আমরা একটা ভালো যদি ড্রেনেজ সিস্টেম ক্রিয়েট করতে পারি, যে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে আমরা আসলে পানির ফ্লোটাকে নদীতে নিয়ে যেতে পারবো, তাহলে আমার মনে হয় এই নগরের ড্রেনেজ বা পানির যে সমস্যাটা সেটা সমাধান হবে। আর আমাদের ঢাকার বাইরে আমাদের প্ল্যান আছে যে আমরা প্রচুর পরিমাণে পুকুর খনন, যে আপনি জানেন যে এখন পুকুরের পরিমাণ বাংলাদেশে কিন্তু কমে গিয়েছে। আমাদের যেহেতু আবাসন সমস্যা একটা বড় সমস্যা, আমাদের এই সমস্যার কারণে
আমরা কিন্তু প্রচুর পুকুর আমরা ভরাট করেছি বাড়ি বানানোর জন্য। আবার একইভাবে আমরা প্রচুর ধান ক্ষেত দিয়ে পুকুর করেছি মাছ চাষ করার জন্য, যেটাকে আমরা ওই ফিশারিজ, যেটা আপনার চাষ করা হয় মাছ চাষ, যেটা তার জন্য কিন্তু অনেক কৃষি জমি আবার পুকুর হয়েছে। তো আমরা যদি পরিকল্পিতভাবে বেশ কিছু রিজার্ভারের মতো ক্রিয়েট করতে পারি, যেমন আগে অনেক বড় বড় পুকুর ছিল যেগুলোকে আমরা দিঘি বলতাম, সেই দিঘিগুলোর পরিমাণ কিন্তু এখন বাংলাদেশে একেবারেই কমে গেছে। তো সেই দিঘিগুলো ভরাট হয়ে সেখানে কিন্তু প্রচুর হাউজিং প্রকল্প গড়ে উঠছে, এমনকি ঢাকার বাইরেও আমি বিভিন্ন মফস্বল এলাকাতেও দেখছি যে সেখানে পুকুর ভরাট করে সেখানে বালি ফেলে ছোট ছোট প্লট করে বিক্রি করা হচ্ছে। এই ঢাকার আশেপাশেই বেশ কিছু জায়গায় এটা আমার চোখে পড়েছে। তো সেই জায়গাগুলো আমরা যদি বেশ কিছু রিজার্ভার ক্রিয়েট করতে পারি দিঘির মতো, যেটা আমার বর্ষাকালে পানি ধরবে এবং শুকনো মৌসুমে সেখান থেকে পানি সবাই ব্যবহার করতে পারবে। খালের ব্যাপারে, খালগুলো তো আসলে আমরা যদি খালগুলো প্রপার মেনটেন করতে পারতাম, এটা আসলে আমাদের পানির অনেক বড় একটা সমস্যার সমাধান হতে পারতো। বিশেষ করে ঢাকা শহরের পানির যে লেয়ারটা এত পরিমাণে নেমে গেছে, যেটা কিন্তু এখন আমাদের আয়রন, প্রচুর পরিমাণে আয়রন চলে আসছে পানিতে। পানি বিশেষ করে ঢাকার যে পেরিফেরি অঞ্চলগুলো যেগুলো আছে সেগুলোর পানির অবস্থা খুবই খারাপ। সেই জায়গাগুলোতে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা পুরো একটা মেগা প্ল্যান, যেটা পানি কেন্দ্রিক, সারা বাংলাদেশ কেন্দ্রিক। আপনারা তিস্তা ব্যারেজের নাম শুনেছেন, সেখানে কি করা হবে সেটা কিন্তু তিস্তায় আমরা জানি যে শুকনো মৌসুমে তিস্তাটা শুকায় যায় এবং সেখানে পানি থাকে না। তো বর্ষাকালে যে পানিটা আসবে সেই পানিটা কিন্তু ওখানে একটা ব্যারেজ করা হবে, যে ব্যারেজে পানিটা জমা থাকবে, যে পানিটা আমরা শুকনো মৌসুমে সেখান থেকে কৃষকরা যাতে সেটা ব্যবহার করতে পারে। এটা অনেক বড় প্রকল্প তিস্তা ব্যারেজ, কিন্তু আমরা এরকম ছোট ছোট একদম মিনি ব্যারেজ যদি করতে পারি, সেই ব্যারেজগুলো আমাদের এই পানিটা ধরে রাখবে এবং সেটা কিন্তু পরবর্তীতে শুকনো মৌসুমে কাজ করবে কৃষকদের জন্য। আমরা ঢাকার বাইরেও দেখি যে কৃষকরা কিন্তু সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি, নিচের পানি তুলে কৃষিকাজ করে থাকে। কিন্তু আমরা যদি রিজার্ভারগুলো ক্রিয়েট করতে পারি, ব্যারেজগুলো ক্রিয়েট করতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য এই সমস্যাটা অনেকখানি দূর করবে এবং আস্তে আস্তে আমাদের আন্ডারগ্রাউন্ড যে পানির দেয়া সেটা হয়তো ইমপ্রুভ করবে। যেহেতু আমাদের এখানে এখনো বৃষ্টির পরিমাণটা ভালো, তো সেই ক্ষেত্রে যদি আমরা বর্ষাকালের পানিটাকে ধরে রাখার একটা ব্যবস্থা করতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা উপকার হবে। এর বাইরে আমি যদি বলি যে আমার পার্টির ক্ষেত্রে আমরা সমুদ্র পৃষ্ঠ বা লবণাক্ততা এগুলো নিয়ে আমাদের কাজ করার প্ল্যান আছে। নবায়নযোগ্য জ্বালানি, যেটা জ্বালানি, এবং আমরা হচ্ছে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, যেটা আমি বললাম। নদী ভাঙন এবং বন্যা মোকাবেলায় আমাদের টেকসই অবকাঠামো গড়ে তোলার একটা পরিকল্পনা আছে। আমরা জানি যে আমাদের নদী ভাঙনের ফলে আমাদের অনেক মানুষেরই কিন্তু আসলে বসত বাড়ি ভিটা কিন্তু বিলীন হয়ে যায়। আমার এক ছোট ভাই আছে যে আমাকে একদিন কান্না করে বলছিল যে ভাই আমার দাদির কবরটা পর্যন্ত চলে গেছে, আমার একটা ছোট বাগান করছিলাম আমি, সে বাগানটা পর্যন্ত ভেঙে চলে গেছে। তো এই জায়গাটায় আমরা যদি মানে যে আমাদের একটা বিষয় জানা থাকা দরকার যে নদী নিয়ে বা নদী ব্যবস্থাপনা নিয়ে আমাদের যে পরিমাণ ফান্ড ছিল, সেই ফান্ডগুলো ক্রিয়েট করতে আমরা যদি প্রপার ওয়েতে ইউজ করতে পারতাম আমাদের নদী পাড়ের মানুষগুলোর জন্য, আমরা যদি সেখানে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ অবকাঠামো ক্রিয়েট করতে পারতাম। কিন্তু এখানে আসলে অপরিকল্পিত ড্রেজিং এর কারণে এই নদীর ভাঙনটা আরো বেশি পরিমাণে বেড়ে গেছে। তো এই ড্রেজিং সিস্টেমটা কিভাবে পরিকল্পনার মাধ্যমে রিসার্চ বেস একটা ড্রেজিং সিস্টেম ক্রিয়েট করা, যার মাধ্যমে নদীর ভাঙনটা রোধ করা যায়। আমাদের এখানে আমরা আবহাওয়া এবং দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থাপনার যে আধুনিকীকরণ, সেটা নিয়ে আমাদের কাজ করার পরিকল্পনা আছে। আরেকটা বিষয় হচ্ছে বঙ্গোপসাগরে আমাদের যে ব্লু ইকোনমি, সমুদ্র সীমা ঘিরে যে একটা ইকোনমিক জোন আছে, সেখানে আমরা একটা ব্লু ইকোনমি গড়ে তোলার আমাদের পরিকল্পনা আছে, সেটা আমাদের ইশতেহারে আছে। আর শেষ একটা কথা বলতে চাই যে যেটা প্রথমে বলছিলাম, আমরা যে কোনো পরিকল্পনা গ্রহণ করি না কেন, সেই পরিকল্পনা অবশ্যই আমরা জানি যে এটা করলে পরিবেশের জন্য ভালো হবে। এখন গাছ লাগালেই পরিবেশের উন্নতি হবে কিনা সেটা কিন্তু আমাদের একটা প্রশ্নের ব্যাপার। আমি যথেচ্ছা যদি এখন বৃক্ষরোপণ করি, কিন্তু সেই বৃক্ষের যদি আমি খোঁজ খবর না রাখি, সেই বৃক্ষ যদি আমি ঠিক মতো দেখাশোনা না করি, সেই বৃক্ষ পরে দেখা যাবে আজকে আমি 1 কোটি গাছ লাগালাম, কালকে যাই দেখবো 10,000 গাছও টিকে নেই। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে পরিকল্পনা মাফিক যেটাই করা উচিত সেটা অবশ্যই পরিকল্পনা মাফিক হতে হবে। আমরা বৃক্ষরোপণ করি কিংবা আমরা এই কি বলে পানির রিজার্ভার ক্রিয়েট করি, ড্রেনেজ সিস্টেম ক্রিয়েট করি, যেটাই করি না কেন সেটা অবশ্যই পরিকল্পনা মাফিক হতে হবে, রিসার্চ বেসড হতে হবে। আমরা এখানে অবশ্যই গ্রিন টেকনোলজিগুলো নিয়ে আসার চেষ্টা করব, যে টেকনোলজিগুলো আনলে আমাদের পরিবেশের মানটা অনেকখানি বৃদ্ধি পাবে। তো এগুলোই আমাদের
পার্টির পক্ষ থেকে সামনে পলিসি নেওয়া হবে এবং আমরা একটা বিষয় জোর দিতে চাই, সেটা হচ্ছে পরিবেশ এবং উন্নয়ন যেন একটা আরেকটার সাথে সাংঘর্ষিক না হয়ে যায়, দুইটা একটা আরেকটার সাথে সমন্বিত উদ্যোগে সমন্বয়ভাবে চলতে হবে। তো সেই জায়গাটায় সকল স্টেক হোল্ডার যারা আছেন ওই পলিসির বা ওই বিষয় কেন্দ্রিক সে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে নিয়েই পলিসিগুলো করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।